স্বাগত কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশ আয়োজনে। এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি সুমি রহমান এবং আজকের আলোচনার বিষয় শিক্ষাঙ্গনে অস্থিরতা কাটল কি। এবং এই আয়োজনে আমাদের সাথে আজ স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান এবং বিএনপির তথ্য সম্পাদক ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শিক্ষাঙ্গনের অস্থিরতা কিভাবে কাটবে বা এখনো দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে জুলাই মাস থেকেই আমরা দেখছি একটি সরকারের পতন হলো, নতুন করে বাংলাদেশের যাত্রা চলছে, কিন্তু এই অস্থিরতা কোনোভাবেই যাচ্ছে না। শুরুতে এম সিদ্দিকুর রহমান খান, আপনার কাছেই জানতে চাইব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের যে ঘটনা, সেই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে আপনার মন্তব্য কী? ধন্যবাদ জুমি রহমান আপনাকে এবং আমার সাথে আরেকজন যিনি আলোচক হিসাবে যুক্ত আছেন জনাব আজিজুল বারী হেলাল, তাকে শুভেচ্ছা এবং দর্শক যারা দেখছেন। আপনি যে কথাটি বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 18 সেপ্টেম্বর দিবাগত রাতে যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে, একজন আমরা জেনেছি যে একজন মানসিক ভারসাম্যহীন যুবক, তাকে যে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসাবে নয়, একজন সাধারণ মানুষ হিসাবে আমি অত্যন্ত মর্মাহত এবং আমি অত্যন্ত দুঃখিত। এবং একই সাথে একজন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এই ধরনের একটা পৈশাচিক ঘটনা যে সংঘটিত হয়েছে, সেটাকে আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি যেমনটা বলেছিলেন যে আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছিল একটা কোটা সংস্কারের দাবিতে, এবং সেটা জুলাই মাস থেকেই শুরু হয়েছিল। এবং আপনারা জানেন যে এই সময় যুগপৎভাবে শিক্ষক এবং শিক্ষার্থীদের আন্দোলনে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক কার্যক্রম সেটা বন্ধ ছিল। পরবর্তীতে এই যে শিক্ষার্থীদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী যারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, আমাদের নারী শিক্ষার্থী সহ তাদের উপরে যে 15 তারিখে আমাদের যে পতিত স্বৈরাচারী সরকার, সেই সরকারের যে অঙ্গ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসে আক্রমণ, বর্বর আক্রমণ, তাকে কেন্দ্র করে এই আন্দোলনটি একটা আমরা জানি যে সারা দেশে ছড়িয়ে পড়ে এবং এর চূড়ান্ত পরিণতি হলো যে জুলাই মাস এবং আগস্ট মাস ব্যাপী পরিচালিত আন্দোলনের মধ্য দিয়ে দেশের ছাত্র জনতার এবং রাজনৈতিক সংগঠন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সম্মিলিত আন্দোলনের ফল হিসাবে এই গত সরকারের পতন এবং স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি দেশ থেকে পালিয়ে গেছেন। এবং তারপর আমরা একটি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার পেলাম। এই সরকার প্রায় 1.5 মাস হতে চলল। এই সময়ের মধ্যেও আমাদের বিশ্ববিদ্যালয় সহ শিক্ষাঙ্গনগুলোতে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। আপনি জানেন যে এই সরকারের 1.5 মাস সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু উপাচার্য সহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদগুলোতে নিয়োগ সম্পন্ন হয়নি, এখনো হয়নি। 16টি শেষ তথ্য পর্যন্ত 16টি বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রজ্ঞাপন পেয়েছে, মোট 42টির মতো বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পর্যায়ে নেই। তো সেইখানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত প্রায় 1 মাসের বেশি সময় ধরে বা 1 মাসের কাছাকাছি সময় ধরে অনেকগুলো হলেও কোনো প্রশাসন ছিল না। সেই প্রশাসনবিহীন অবস্থার মধ্যে হলগুলোতে ছাত্ররা নিজেদের মধ্যেই থেকেছে, নিজেদের দায়িত্ব নিয়ে নিজেরাই চলাফেরা করেছে। সেই হলে আমি যেটা বলছি যে ফজলুল হক হল, মুসলিম হল যেটি আছে, ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন অনেকগুলো হলের প্রশাসন পরিবর্তন করেছেন, নতুন প্রশাসন দায়িত্বভার গ্রহণ করেছে। কিন্তু ফজলুল হক মুসলিম হল যেটি আছে, সেই হলে যে প্রভোস্ট এবং হল প্রশাসন সেটি কিন্তু পূর্ববর্তী যে পতিত স্বৈরাচারী সরকারের সময় যে প্রশাসন ছিল বিশ্ববিদ্যালয়ে তাদের দ্বারা নিযুক্ত প্রশাসন। আমরা বর্তমান প্রশাসনের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, বিশেষ করে আমাদের সাদা দল সমর্থক শিক্ষকদের পক্ষ থেকে বারবার আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ করেছি যে বিশ্ববিদ্যালয়গুলোতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং আরও নতুন কোনো সংকট তৈরি করার আগেই এই প্রশাসনগুলোর পরিবর্তন, যাদেরকে আমরা বিগত সরকারের সহযোগী শক্তি হিসাবে কাজ করতে দেখেছি, তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য আমাদের কাছে কিছু হলে করা হয়েছে, কিন্তু এটাতেও হয়নি। আপনি দেখেন ফজলুল হক হলে যে ঘটনাটি ঘটেছে, হৃদয় বিদারক ঘটনা, সেটি কিন্তু একটা দীর্ঘ সময় ধরে ঘটেছে। এতক্ষণ এই প্রশ্নটা কিন্তু চলেই আসে, 4-5 ঘন্টা ধরে ধরেছে। এখন বিশ্ববিদ্যালয়ে হলে একজন প্রভোস্ট আছেন,
তার হাউস টিউটররা আছেন। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমি হলের হাউস টিউটর ছিলাম, আমি একটি হলের প্রভোস্ট হিসাবে দায়িত্ব পালন করেছি, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসাবে দায়িত্ব পালন করেছি, অ্যাসিস্ট্যান্ট প্রক্টর হিসাবে দায়িত্ব পালন করেছি, বিভিন্ন লেভেলে কাজ করেছি। এই দীর্ঘ সময়ে যদি আমাদের হল প্রশাসন যথাসময়ে যদি এটির ব্যবস্থা গ্রহণ করত, তাহলে হয়তো এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাটি এড়ানো যেত। তো আজকে আমরা মাননীয় উপাচার্যের সাথে আমরা সাক্ষাৎ করেছি দলগতভাবে এবং এই ঘটনার প্রতিবাদ জানিয়েছি এবং এই ঘটনার একটা বিচার, আপনি জানেন যে ইতিমধ্যেই 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বিচার এবং একই সাথে এই যে দায়িত্বে অবহেলা এবং ব্যর্থতার কারণে যে প্রভোস্ট আছেন সেই প্রভোস্টের আমরা পদত্যাগ দাবি করেছি। আমরা আরেকটা কথা বলেছি যে দীর্ঘদিন আমাদের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকার পর এই আগামী 22 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই শুরু হওয়ার প্রাক্কালে এই ধরনের যে একটা অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটল এবং আপনাদের গণমাধ্যম এবং বিভিন্ন সূত্রে আমরা জেনেছি, যাদের পরিচয় সম্পর্কে আমরা জেনেছি, সেইটা থেকে আমাদের কাছে যথেষ্ট সন্দেহ করার কারণ আছে যে এই বিশ্ববিদ্যালয়টিকে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করে পরিকল্পিতভাবে আমাদের একাডেমিক কার্যক্রম যেটি শুরু হতে যাচ্ছে সেটা ব্যাহত করার একটা চক্রান্ত হতে পারে। এরকম অবস্থায় কি ক্লাস শুরু হওয়ার পরিবেশ রয়েছে বলে মনে করছেন? চক্রান্ত হতে পারে। তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এটা দাবি করেছি যে এটা খতিয়ে দেখতে হবে এবং এই ধরনের ঘটনা যদি পুনরাবৃত্তি না হতে পারে এবং কোনো রকমের অভ্যন্তরীণ নাশকতা যেন না করতে পারে। যে সমস্ত হলগুলোতে বিগত সরকারের সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক নিযুক্ত যে প্রশাসন আছে এগুলোকে অবিলম্বে পরিবর্তন করতে হবে, না হলে এই ধরনের ঝুঁকির বা এই ধরনের ঘটনার সম্ভাবনা থাকবে। দ্বিতীয় কথা হলো, আমরা ছাত্রদের কাছে আমাদের কাছ থেকে একটা অ্যাপিল করতে চাই যে জুলাই আগস্ট মাস থেকে আমাদের একাডেমিক কার্যক্রম বন্ধ, দীর্ঘমেয়াদী একটা ক্ষতির সম্মুখীন কিন্তু ছাত্ররা ইতিমধ্যেই হয়েছে। যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন আমরা তাদেরকে শ্রদ্ধা করি, তাদের এই ত্যাগের কথা শ্রদ্ধা করি যে দীর্ঘদিন ধরে আমাদের দেশে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা জগদ্দল পাথরের মতো আমাদের উপর বসেছিল, রাজনৈতিক দলের একজন প্রতিনিধি এখানে আছেন, তারা দীর্ঘ 15 বছর ধরে এই স্বৈরশাসনকে উৎখাত করার জন্য অব্যাহতভাবে সংগ্রাম করেছেন। এতে তাদের অনেক নেতাকর্মী নিহত হয়েছেন, গুমের শিকার হয়েছেন, অনেকেই জেলে গেছেন। তারপরে ওনারা ওই পাটাতনে দাঁড়িয়ে তারা একটা আন্দোলন করেছেন এবং সেই আন্দোলনে ওনারাও ছিলেন সাথে। রাজনৈতিক দল, আমি প্রথমেই বলেছি, রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনের সাথে সকলের সম্মিলিত প্রয়াসে। কিন্তু ছাত্ররা যেহেতু সামনে ছিল, আমরা মনে করি যে ছাত্রদের এখন আরও অনেক দায়িত্বশীল আচরণ করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার জন্য যারা এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, সমন্বয়ক যারা আছেন, তারা এগিয়ে আসতে হবে এবং একটা শিক্ষার পরিবেশ তৈরি করে যেন শিক্ষার্থীরা, কিন্তু সমন্বয়কদের পক্ষ থেকে আসছে যে আমি আপনার কাছে আবার আসবো, আমি শেষ করতে চাই এরকম যে একটা সমন্বয়কদেরকে আমরাও অনুরোধ করব যে সাধারণ শিক্ষার্থীদের যে জীবন, শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা থেকে তাদের মুক্তি দিতে হবে, না হলে এই অর্জন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আমি একটু আজিজুল বারী হেলাল আপনার কাছে আসি। যেই দুটো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে দুটি বিশ্ববিদ্যালয়, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা শুনছিলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে এবং আমি যদি সংবাদ পত্রিকার কোনো কথা বলে থাকি, প্রথম আলোতে বলা হয়েছে যে জাহাঙ্গীরনগরে যেই ঘটনা ঘটেছে সেখানে ছাত্রদলের কয়েকজনের যুক্ত থাকার তথ্য তারা পেয়েছে প্রত্যক্ষদর্শীদের মন্তব্য অনুযায়ী। এই জায়গাটিতে আসলে ছাত্র সংগঠন সেই সহিংস আচরণ কি এখনো করে যাচ্ছে কিনা বা তাদের মধ্যে কোনো পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন কিনা? তো ধন্যবাদ আপনাদের এই প্রোগ্রামের জন্য। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে দুটি ঘটনা ঘটেছে, এর জন্য প্রথমেই বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনকে দায়ী হওয়া উচিত। আমি তো মনে করি তাদের পদত্যাগ করা উচিত। যে এরকম একটা হৃদয় বিদারক ঘটনা ঘটল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের ছাত্র আমি ছিলাম, আমি ওই হলের আবাসিক ছাত্র ছিলাম। সুতরাং আমার নিজেও খুব খারাপ লাগলো যে আমাদের হলে এরকম একটা দুর্ঘটনায় গেস্ট রুমে হলো। এই জন্য সিদ্দিক স্যার যে কথাটা বলেছে যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শুধু হল প্রশাসনকে দায়ী করলে তো হবে না, বিশ্ববিদ্যালয় প্রশাসন কি করেছিল, দীর্ঘ সময় তো অত্যাচার প্রক্রিয়া চলেছে, তাই না? আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম আলো যে রিপোর্ট করেছে, প্রথম আলোর রিপোর্টটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে করা উচিত ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, যারা হত্যার সাথে জড়িত, তারা কোন সংগঠন, এইটা ডিটেক্ট করার থেকে
সবচেয়ে বড় যে ঘটনা ঘটলো কেন, ছাত্ররাই তো ঘটেছে, তার কোন সংগঠন বিলং করে এটা তো তার দোষ না। আপনার তার মানে কি ছাত্র রাজনীতি হবে কি হবে না তার একটা প্রশ্ন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট দেখলাম নিয়েছে। আজকে ইতিমধ্যে এটি সিদ্ধান্ত হয়ে গেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট নিয়েছেন। না না, এটার মধ্যে কিছুটা আমাদের এখন আমার বক্তব্য হলো যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় যে সমস্ত নেতৃবৃন্দ সিন্ডিকেট সদস্যরা যদি এই সিদ্ধান্ত নেই যে বিশ্ববিদ্যালয় রাজনীতি মুক্ত থাকবে, তাহলে তাহাদের অনুর্বর মাথা থেকে এই চিন্তাটা আসছে। এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। তাহলে ছাত্র রাজনীতি কিন্তু আপনার এডুকেশনাল ক্যারিকুলাম নাহলে এক্সট্রা ক্যারিকুলাম। তা আপনি যদি এক্সট্রা ক্যারিকুলামকে বাদ দেন, তাহলে আমাদের যে টেক্সট ক্যারিকুলাম আছে সেগুলোও বাদ দেন, তাই না? এক্সট্রা ক্যারিকুলাম, ছাত্র রাজনীতি, স্পোর্টস, আরও ডিবেটস, এই সবগুলো যদি আপনি বাদ দেন যে ছাত্র রাজনীতি বন্ধ ক্যাম্পাস, তাহলে আমাদের নেতৃত্বের বিকাশ হবে কিভাবে? ছাত্র রাজনীতি বন্ধ করা এটাই তো একটা চক্রান্ত। মানে আমাদের যে দেখেন ৭১-এর স্বাধীনতা করেন, ৯০-এর গণ অভ্যুত্থান বলেন, ৬৯-এর গণ অভ্যুত্থান বলেন, ইভেন এই যে এখন যে ২৪-এর যে গণ অভ্যুত্থান, ছাত্র গণ অভ্যুত্থান, যে সেখানেও তো ছাত্রদের একটা ভূমিকা রয়েছে, তাই না? যদি ছাত্ররা যদি রাজনীতিতে আপনার আত্মস্থ না হতো এবং নেতৃত্বের বিকাশিত না হতো, তাহলে তো এই ধরনের মাফিয়া স্বৈরাচার দীর্ঘদিন চেপে বসে থাকতো। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট যে সিদ্ধান্ত নিয়েছে, সিদ্দিক সাহেব বলছে যে নেইনি এখনো, তাই না? এখনো ওরা বিশ্ববিদ্যালয় অফিসিয়ালি বলে নেই। এটা আলোচনা চলছে এই বিষয়টি নিয়ে। এইটা নিয়ে আলোচনা করা মানেই একটা ষড়যন্ত্রের খেলা। ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয় থেকে বন্ধ করা মানে শিক্ষার মানকে আপনার নষ্ট করে দেওয়া। শিক্ষার মান বলতে আপনি কি বুঝাচ্ছেন? শুধুমাত্র ABCD অ আ ক খ ১ ২ ৩ মানে কি শিক্ষা? শিক্ষা মানে মানুষের ভিতর যে দেবত্ব থাকে সেই দেবত্বকে জাগ্রত করা। শিক্ষার মাধ্যমে মানুষের নেতৃত্ব বিকশিত হয়, যে নেতৃত্ব আগামী দিনে বাংলাদেশ এবং বিশ্ব পরিচালনা করবে, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করবে, তার নেতৃত্ব। আপনি সেই জায়গাটা বন্ধ করছেন মানে কি? আপনি না বুঝে আপনার অনুর্বর মাথা থেকে এই চিন্তাটা এসছে, অথবা কোনো ষড়যন্ত্রের আপনি পা দিয়েছেন ফাঁদে। এই জন্য ছাত্র, এই যে দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে হলে বলছে যে ছাত্র রাজনীতি বন্ধ। এটা ছাত্ররা মেনে নেয় কিভাবে? কিন্তু এই দাবি করছে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও একটি মিছিল হয়েছে। কিন্তু আপনি শুনুন, সেটা মিছিল হোক, ছাত্র রাজনীতি বন্ধ। ছাত্র রাজনীতি, ছাত্র আন্দোলন থাকবেই, পৃথিবীর সব দেশে আছে এবং এটা থাকবেই। বাংলাদেশের যে জাতীয় রাজনীতি, এই জাতীয় রাজনীতি কিন্তু ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে তৈরি হয়েছে, বুঝছেন? সুতরাং যারা আজকে বলছে যে ছাত্র রাজনীতি বন্ধ, ছাত্র রাজনীতির যে আপনার ক্রিমিনালাইজেশন যেটা হয়েছে, মানে ছাত্র রাজনীতি সম্বন্ধে মানুষের যে ভুল ধারণা, সেই ক্রিমিনালাইজেশনটাকে যদি আপনি বন্ধ করতে পারেন, যেমন গত ১৭ বছর সিদ্দিক সাহেব যেটা বলছেন, গত ১৭টা বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একচেটিয়া মাফিয়া শাসনতন্ত্র চলেছে। এইখান থেকে তো মানুষের ভুল ধারণা হয়েছে। ৭১-এর স্বাধীনতার পরে যে আপনার ক্রিমিনালাইজেশন ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে, সেখান থেকে মানুষের ভুল ধারণা হয়েছে। এখন আপনি দেখেন যে এখন আবার সেই সব ১৭ বছরের যে ক্রিমিনালাইজেশন যেটা হয়েছিল, যে সমস্ত সন্ত্রাসী ছাত্ররা বিভিন্ন সংগঠনকে হল থেকে বের করে দিয়ে তারা একারাই ছিল, তারাই কিন্তু এখনো হলে রয়েছে। জি, আমি এই প্রসঙ্গটি নিয়ে আলোচনা করব। আমাদের একটি বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি, যুক্ত থাকুন। আমন্ত্রণ আরও একবার কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশ আয়োজনে। আজকে আমাদের আলোচনার বিষয় শিক্ষাঙ্গনে অস্থিরতা কাটল কি, এবং এই আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান এবং জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল। দুজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজিজুল বারী হেলাল, বিরতি আগে আপনার সাথে আলোচনা হচ্ছিল এবং আপনার কাছে আসতে চাই যে ছাত্র রাজনীতি বন্ধ নেওয়া নিয়ে আপনি কথা বলছিলেন। এই ছাত্র রাজনীতি বন্ধের দাবিটা কেন আসলো, কোন প্রেক্ষাপটে আসলো এবং কেন মানুষ চাইছে? আমরা যদি বলি যে বুয়েটের শিক্ষার্থী আবরারের মৃত্যু যে সময়, সেখানে কিন্তু তারপরে কিন্তু শিক্ষার্থীরাই আন্দোলন করে এক প্রকারের বলা যায় ছাত্র রাজনীতি বুয়েটে বন্ধ করেছিল। এই যে ছাত্র রাজনীতির যে কালচার, যদি আপনি ৫২ গণ অভ্যুত্থানের কথা বলছিলেন, স্বাধীনতা পূর্ব বাংলাদেশ এবং স্বাধীনতা পরবর্তী বর্তমান বাংলাদেশের কথা যদি বলি, এই দুটো রাজনীতির মধ্যে ছাত্র রাজনীতির ধরনের মধ্যে পার্থক্য কেন তৈরি হলো? দেখেন, বুয়েটের আবরারের যে ঘটনাটা, আবরার যেটা চেয়েছিল যে বাংলাদেশের একটা স্বাধীন পররাষ্ট্রনীতি এবং ভারতের যে একাধিপত্যবাদ বাংলাদেশের উপর, তার বিরুদ্ধে সে একটা লেখা লিখেছিল, তাই না? অর্থাৎ এটা একটা পলিটিক্যাল।
মানে আবরারের কিন্তু একটা পলিটিক্যাল ভিউজ ছিল, এটা তার বিপক্ষ ছাত্ররা সহ্য করতে পারেনি, তাকে মেরে ফেললো। তার মানে আবরার তো আপনার একটা মবের শিকার হলো, একটা মানে আক্রমণের শিকার হলো মাফিয়া কর্তৃক, অর্থাৎ আপনার মাস্তান কর্তৃক। কিন্তু আবরার তো একটা পলিটিক্যাল লেখা দিয়েছিল, ঠিক না? আর এবারের যে ঘটনা দেখছেন, এইটা আপনার কিছু ছেলে একটা লোককে একটা কিছু ডাউট করে মেরে ফেললো, তাই না? এই সমস্ত কারণে আপনি যদি বলেন যে ছাত্র রাজনীতি বন্ধ করতে, ছাত্র রাজনীতির কারণে তো ফজলুল্লাহ খালার আপনার জাহাঙ্গীরনগরের ঘটনাটা ঘটেনি। বুয়েটের বিষয়টা দেখেন খুবই ইম্পর্টেন্ট, যে একটা পলিটিক্যাল লেখার বিরুদ্ধে তার অপোজিশনরা তাকে মেরে ফেললো। কারণ এইসব জায়গা প্রশাসন এবং শুধু বিশ্ববিদ্যালয় প্রশাসন না, আইন শৃঙ্খলা প্রশাসন, রাষ্ট্রীয় প্রশাসনও দায়ী ছিল বুয়েটের এই ঘটনার জন্য। আজকের ঘটনার জন্য যে যারা যারা দায়ী, তখনও তারা দায়ী ছিল। এখন ছাত্র রাজনীতি, কিন্তু সরকার পরিবর্তন হয়েছে, প্রশাসন পরিবর্তন হয়েছে, কিন্তু ঘটনা কিন্তু একই রকম রয়ে গেছে। তার জন্য ছাত্র রাজনীতি দায়ী না, তার জন্য যারা এই প্রশাসন চালায় তারা দায়ী। ছাত্র রাজনীতি তার করার অধিকার। এখন আমি মনে করেন ডিবেট করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর একজন ডিবেট সোসাইটি আছে, সেখানে যদি কোনো কিলিং হয়, কোনো হত্যাকাণ্ড, তার জন্য কি ডিবেট সোসাইটি বন্ধ করে দিবেন আপনি? তার জন্য কি আপনি আমাদের বিশ্ববিদ্যালয় খেলার মাঠেও তো গণ্ডগোল হয়, যদি খেলার মাঠ বন্ধ করে দিবেন? ঢাকা ছাত্র রাজনীতির প্রয়োজনীয়তা আপনাকে বুঝতে হবে, যে ছাত্র রাজনীতি বলে রাজনৈতিক অভিধানে কোনো শব্দ না থাকলেও ছাত্র আন্দোলন আছে। এই ছাত্র আন্দোলন কী জন্য হয়? ছাত্রদের শিক্ষার মান বৃদ্ধি করার জন্য, শিক্ষার প্রসারের জন্য, এবং শিক্ষা শেষে তৃতীয় বিশ্বের দেশগুলোতে শিক্ষা শেষে কর্মসংস্থানের জন্য। এছাড়াও সমাজ এবং রাষ্ট্রে যে সমস্ত ব্যবস্থাপনা পরিচালনা আছে, সেখানে আপনার ইতিহাস, ঐতিহ্য, স্বাধীনতা, সার্বভৌমত্ব যদি বিপন্ন হতে চলে, তখন ছাত্ররা কথা বলে। ছাত্ররা সাধারণত এন্টি এস্টাবলিশমেন্ট হয় এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে। এবং এই ছাত্র রাজনীতি আমি মনে করি একাডেমিক ক্যারিকুলামেরই একটা অংশ, এটাকে যদিও এক্সট্রা ক্যারিকুলাম বলা হয়। ছাত্র রাজনীতি যারা করবে তারা তো শিক্ষার্থীরা কি সেভাবে প্রস্তুত হচ্ছে রাজনীতি করার মতো? সেই মানসিকতা কি তাদের মধ্যে আছে? সেটা আপনি সেজন্য আপনি মোটিভেশন করতে পারেন, বা আমাদের শিক্ষার্থীরা যে রাজনীতিতে সচেতন, তা তো এই 24শে গণঅভ্যুত্থানে দেখা গেল। 24শের গণঅভ্যুত্থানে ছাত্রদের একটা ব্যাপক ভূমিকা রয়েছে। যে 17 বছর ব্যাপী যে আন্দোলন করেছে জাতীয় রাজনীতিবিদরা, তাদের উপসংহার এই ছাত্ররা, তাই না? আপনার সুতরাং সেই ছাত্র রাজনীতি এখন বন্ধের কথা বলা মানে আবার আরেকটি ফ্যাসিবাদ বা আরেকটি মাফিয়াকে আপনি লালন করার কথা ভাবছেন। সুতরাং ছাত্র রাজনীতি, কৃষক রাজনীতি, শ্রমিক রাজনীতি, এইগুলো হলো আপনার মানে রাজনীতি এমন একটা অবিভাজ্য বিষয়, এখানে এর অ্যাবজর্পশন পাওয়ার, শোষণ ক্ষমতা অনেক বেশি। আপনারা যারা টেলিভিশন শিল্পে আছে, তাদেরও একটা রাজনৈতিক চেতনা আছে। যারা ফুটবল প্লেয়ার, তাদেরও একটা রাজনৈতিক চেতনা। মানুষ মাত্রই তার একটা রাজনৈতিক চেতনা থাকেই। কোনো মানুষ কিন্তু রাজনৈতিক চেতনার বাইরে না। আর অ্যারিস্টটল একটা কথা বলেছে যে মানুষ জন্মগতভাবে হয় পারিবারিক, এরপরে হয় সে সোশ্যাল মানে সামাজিক, এরপরে হয় সে পলিটিক্যাল অর্থাৎ রাজনীতিক। অতএব আমাদের ছাত্ররা রাজনীতির সাথে রাজনৈতিক সচেতন হবে না, এইটা বলা মানেই আপনি আমাদের দেশের শিক্ষাকে, দেশের মেধাকে পিছিয়ে নিয়ে যাচ্ছেন। সুতরাং ছাত্র রাজনীতি বন্ধের কথা যারা বলছেন, তারা আসলে কোন ষড়যন্ত্র থেকে বলছেন, অথবা অনুর্বর মস্তিষ্ক থেকে বলছেন। ছাত্র আন্দোলন বাংলাদেশের সারা পৃথিবীতে ছাত্র আন্দোলন, আপনি ছাত্র সংসদ নির্বাচনগুলো দিচ্ছেন না কেন? এখন এমন একটা অবস্থা হয়েছে, দেখেন আমি পত্রিকা দেখলাম ছাত্র সংসদ নির্বাচন দিবে। আপনি যদি ছাত্র সংসদ নির্বাচন দিতে চান, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আবাসিক হলগুলো, সেই আবাসিক হলগুলোর যে সিট ব্যবস্থাপনা, আবাসিক যে ব্যবস্থাপনা, পূর্বের সে ব্যবস্থাপনা রয়ে গেছে, অন্য অন্য ছাত্র সংগঠনগুলো আপনার সিটগুলো পায়নি। সুতরাং অন্যান্য ছাত্র সংগঠনগুলো সহ মেধার ভিত্তিতে যদি সিট বন্টন করেন, তাহলে কিন্তু ডাকসু নির্বাচন বা ছাত্র সংসদ নির্বাচনে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়। তখন দেখবেন বিশ্ববিদ্যালয়ে হানাহানি, সন্ত্রাস, যা কিছু দেখেন সব কিছু বন্ধ হয়ে যাবে। আমি 1989 সালের ছাত্র সংসদ নির্বাচন যখন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরশাদের শেষের দিকে, তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন আমি কখন দেখিনি।
89-এর ডাকসু নির্বাচন, 90-র ডাকসু নির্বাচনের আগে আমি দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অনেক শান্ত হয়ে গেল, ছাত্ররা অনেক ওবিডেন্ট হয়ে গেল শিক্ষকদের, কারণ এবং অনেক পাঞ্চুয়াল হয়ে গেল, কারণ তখন তাদের সাধারণ ছাত্রদের ভোটের দরকার, ছাত্র নেতারাও অনেক আপনার ওবিডেন্ট পাঞ্চুয়াল এগুলো হয়ে গেল। সুতরাং আমি মনে করি ছাত্র সংসদ নির্বাচন একটা গুরুত্বপূর্ণ দিক, ঢাকা মানে ছাত্র রাজনীতির একটা সৌন্দর্যই তো ছাত্র সংসদ নির্বাচন। কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয় এমন অবস্থা করেছেন যে সমস্ত ছাত্র সংগঠন থেকে বের করে দিয়ে, যারা ছাত্র রাজনীতি করে তাদেরকে বের করে দিয়ে আপনি বলছেন যে আমরা সাধারণ ছাত্র, ভাই তোমারও তো যে সাধারণ ছাত্র বলছেন তোমারও তো একটা রাজনৈতিক ভিউজ আছে, সেই প্রশ্নটি নিয়ে আমি ডক্টর এম সিদ্দিকুর রহমান খানের কাছে আসতে চাই। জি, দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতির বন্ধ হবে কি হবে না এটা নিয়ে একটা ডিবেট তৈরি হয়েছে 24-এর ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের পর। আপনি আজকে আমাদের যারা শিক্ষার্থীরা আছে, যারা এই আন্দোলনের সাথে সংশ্লিষ্ট আছে, ছাত্র রাজনীতি বলতে তারা যেটা বুঝে সেটা হলো গত 15 বছরে ক্ষমতাসীন ছাত্র সংগঠন যেটি আছে সেই ছাত্র সংগঠনের যে দানবীয় তৎপরতা, হলগুলোতে তাদের যে নির্মম মানে আচরণ এবং গেস্ট রুম, গণরুম, কালচারের নামে সাধারণ শিক্ষার্থীদের উপর তাদের যে নির্মম নিপীড়ন, নির্যাতন, ছাত্র রাজনীতি বলে এই জেনারেশনের অধিকাংশ ছাত্ররাই এটিই বুঝে, এটা তারা প্রত্যক্ষ করেছে। কিন্তু বাংলাদেশের কথা বলেন, আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কথা বলেন, সেইখানে ছাত্র রাজনীতির কিন্তু একটা অতীত গৌরবময় ঐতিহ্য আছে। আপনি সংগঠিতভাবে খুব বড় না হলেও ব্রিটিশ বিরোধী আন্দোলনে ছাত্ররা ভূমিকা রেখেছেন। 47 সালের দেশভাগের পর আমরা পাকিস্তানের যে নব্য উপনিবেশবাদের কবলে পড়েছিলাম, সেই সময় 52 সালের যে রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধ, সবসময়ই কিন্তু ছাত্রদের একটা ইতিবাচক এবং গৌরবজনক ভূমিকা ছিল। পাকিস্তানি শাসক গোষ্ঠী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বন্ধ করার পায়তারা করেছে, চেষ্টা করেছে, কিন্তু তারা কিন্তু ফলপ্রসূ হয়নি। এবং এটি না করার কারণে যদি বন্ধ করে দিতে পারতো তাহলে হয়তো তাদের 69 হতে বিলম্বিত হতো, 71 হতে হয়তো বিলম্বিত হতো। এই যে ছাত্র রাজনীতির ইতিবাচক এবং গৌরবময় দিকটা, এটা আমাদের দেশের এই প্রজন্মের শিক্ষার্থীরা দেখতে পায়নি। আপনি স্বাধীনতা উত্তরকালে আপনি বাংলাদেশের গণতন্ত্র যখনই বিপন্ন হয়েছে, স্বৈরশাসন আমাদের বিরুদ্ধে যখনই মাথাছাড়া দিয়ে উঠেছে, তখনই কিন্তু ছাত্ররাই এরকে মানে প্রতিহত করার জন্য তারা গেছেন। আপনি 69 আমাদের সর্বশেষ উনি যেটা বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটো মানে ছাত্র সংসদ নির্বাচন আমরা পেয়েছি, স্বাধীন বাংলাদেশে ডাকসু নির্বাচন নিয়মিত হয়নি, কিন্তু পাকিস্তান আমলেও কিন্তু নিয়মিত ডাকসু নির্বাচন হয়েছে। ছাত্র নেতৃত্ব বিকাশের চর্চাটা ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে হয়েছে, কিন্তু আনফর্চুনেটলি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমরা সেটা করতে পারিনি। আমি খুব নিজেকে সৌভাগ্যবান মনে করি যে এরশাদের আমলের শেষ দিকে দুটো পরপর ডাকসু নির্বাচন হয়েছে, সেই দুটো ডাকসু নির্বাচনে আমার ভোট দেওয়ার সুযোগ হয়েছে। কিন্তু সর্বশেষ একটা ভোট হয়েছিল, সেই ভোটটাকেও আমরা কিন্তু মানে সারা দেশের ভোটের যে চিত্র, এটারই প্রতিফলন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, যেটা 73 সালে যেটা হয়েছে, যেটার মধ্যে আপনার ব্যালট বক্স। আমি এখন যেটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হলো এই গৌরবময় যেটা তারা দেখে নাই, এবং এরশাদের পতনের ক্ষেত্রে ডাকসুর নেতৃত্বে 3 জোটের সাথে ছাত্রদের যে ভূমিকা, 2007 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের মানে উৎখাতের ক্ষেত্রে তাদের যে ভূমিকা, এইটা তারা দেখেনি। ফলে ছাত্র রাজনীতি বলতেই তারা মনে করে যে ছাত্র রাজনীতি হলো ওই ছাত্রলীগের যে দানবীয় রাজনীতি, সেটাই। ফলে ছাত্র রাজনীতির ব্যাপারে সাধারণ ছাত্রদের মধ্যে একটা অনীহা, একটা মানে নির্লিপ্ততা কাজ করে। তবে এই অবস্থায় এই প্রজন্ম কি প্রস্তুত এই ছাত্র রাজনীতি? না, এখন আমি যেটা বলি, মানুষটা কি তৈরি হয়েছে? না, আমি যে কাজটা বলি, যেটা আমি ব্যক্তিগতভাবে বলি, এই যে ধরেন আওয়ামী লীগ গণহত্যা করেছে, অনেক ধরনের অপকর্ম হয়েছে, তারপরেও কিন্তু আমাদের আইন উপদেষ্টা বলেছেন যে তারপরেও কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, এটা আমরা মনে করি না। আওয়ামী লীগ নিষিদ্ধ করা, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা মনে করি না। এখন ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা এখন এটা মনে করছেন। এখন আমাদের যে বাস্তবতা, এটা তারা একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, এবং তারা এটাকে দাবি করছেন। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার মনে হয় যে এই বিষয়গুলোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে, যে কোনো সিদ্ধান্তে অনেক স্টেক হোল্ডার আছে এখানে, এই স্টেক হোল্ডারদের সাথে কথা বলে আমাদের ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করে এটা যে কোনো উপায় হবে তা না। কালকে যে ঘটনাটা ফজলুল হলে ঘটছে, এখন তো কোনো ছাত্র সংগঠনের ওই অর্থে উপস্থিতি নাই জাহাঙ্গীরনগরে,
ফলে ছাত্র রাজনীতি না থাকলেও কিন্তু আমরা যে ধরনের আশঙ্কা করছি সেটি হতে পারে। কিন্তু আমরা যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে স্টেক হোল্ডারদের সাথে একটা আলোচনা করে হুট করে কোনো সিদ্ধান্ত না নিয়ে একটা গ্রহণযোগ্য আমাদের পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে, যেটি আমাদের কোনো ছাত্র রাজনীতি বা কেউ মানে এই ধরনের 15 বছরের যে দানবীয় ব্যবস্থা দেখছি সেইটা যেন কেউ না করতে পারে। রাজনীতি হবে বিশ্ববিদ্যালয় বা শিক্ষাঙ্গনে যদি রাজনীতি থাকে সেটা হতে হবে শিক্ষার স্বার্থে রাজনীতি, সেটা হতে হবে শিক্ষার্থীদের স্বার্থে রাজনীতি। এই ধরনের রাজনীতি বিশ্ববিদ্যালয়গুলোতে চর্চার মাধ্যমে আমরা আলোচনা করব। আমাদের একটি বিরতির সময় হয়েছে। আমন্ত্রণ আরো একবার কিশোর নিবেদিত প্রযুক্ত বাংলাদেশ আয়োজনে আমাদের আজকের আলোচনার বিষয় শিক্ষাঙ্গনে অস্থিরতা কাটলো কি, এবং এই আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর এম সিদ্দিকুর রহমান খান এবং আজিজুল বারী হেলাল। আরও একবার স্বাগত জানাচ্ছি দুজনকে। আজিজুল বারী হেলাল, আপনার কাছে আসি। সুস্থ রাজনৈতিক চর্চা নিয়ে কথা হচ্ছিল। শিক্ষাঙ্গনের অস্থিরতা দূর করতে আসলে রাজনৈতিক চর্চা এবং সুস্থ রাজনীতি, এই চর্চাটি আসলে কতটুকু জরুরি এবং শিক্ষার্থীরা এতে কতটুকু লাভবান হতে পারে? দেখেন, সুস্থ রাজনৈতিক চর্চা এখন যদি আপনার এই প্রশাসন বা সরকার যদি ছাত্রদেরকে মুখ এবং বধির ডিপ অ্যান্ড ডাম্প করে রাখতে চায়, তাহলে তো তারা ছাত্রদের রাজনৈতিক চর্চা থেকে বিরত থাকার জন্য বলবেই, যেটা সিন্ডিকেট নাকি এখনো সিদ্ধান্ত দেয়নি। এখন সুস্থ রাজনীতি বলতে আপনি কি বলছেন? যেমন সিদ্দিক ভাই বললেন যে শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে ছাত্ররা কথা বলবে। আমি ওনার সাথে একটু ডিফার করি যে না, ছাত্রদের চিন্তার জগৎটা অনেক বড়, অনেক বড়। সে বাংলাদেশের ইকোনমিক পলিসি নিয়ে কথা বলতে পারে, বাংলাদেশের ফরেন পলিসি নিয়ে কথা বলতে পারে, আমাদের বিজনেস পলিসি, আমাদের এডুকেশন পলিসি, সব নিয়ে সে চিন্তা ভাবনা করে পাঠ্যপুস্তক বই পড়ে সে তার বক্তব্য তুলে ধরবে জনগণের কাছে, ছাত্রদের কাছে। এটাই তো হওয়া উচিত। এখন এই সমস্ত জিনিস যদি আপনি করতে চান, তাহলে আপনাকে ছাত্র রাজনীতির, আমি পূর্বেই বলেছি, সবচেয়ে সৌন্দর্যের জায়গা হলো ছাত্র সংসদ নির্বাচন, ডিপার্টমেন্টে ছাত্র সংসদ নির্বাচন, হলগুলোতে ছাত্র সংসদ নির্বাচন। সেই ছাত্র সংসদ নির্বাচন প্রক্রিয়াকে আপনি বন্ধ রেখেছেন। 73 সালে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে যে তুগলকি কাণ্ড ঘটনা ঘটেছিল, যে ব্যালট বাক্স ছিনতাই, সন্ত্রাসী, সেইখান থেকে কিন্তু মানুষের ছাত্র রাজনীতি সম্বন্ধে ছাত্র সংসদ নির্বাচন থেকে ভুল ধারণা সৃষ্টি হয়েছে। এবার যে কিছুদিন আগে যে ডাকসু নির্বাচনের নূর যেটার ভিপি হলো, ওখানেও যে আপনার সন্ত্রাসী এবং ভোট রিগিং হলো, সেখান থেকেও কিন্তু মানুষের ছাত্র রাজনীতি এবং ছাত্র সংসদ নিয়ে ভুল ধারণা হলো। এবং 16 বছরে যে একটি ছাত্র সংগঠন যেভাবে তুগলকি কাণ্ড করলো, আপনার বুয়েটের আবদার হত্যার সহ বিভিন্ন ছাত্রদেরকে হত্যা করে, এখান থেকেও মানুষের ভুল ধারণা হয়েছে। সুতরাং আপনার এই জিনিসটা দেখে আপনি ছাত্র রাজনীতিকে বিচার করলে হবে না। ছাত্র রাজনীতি গৌরব অর্জনের কথা আমরা এর আগে বলেছি, 52, 69, আপনার 90, 71, 24, এই বর্তমানে 24। সুতরাং আপনার ছাত্র রাজনীতি আজকে বন্ধ যারা চাইছে, তারা অবশ্যই কোনো মতলববাজি করে চাইছে, হয় এই জাতিকে আপনার ব্যাকবোনলেস করতে চায়, অথবা কোনো একটা ষড়যন্ত্রের ফাঁদে তারা পা দিয়েছে। সেজন্য আমি বলছি যে ছাত্র রাজনীতি অবশ্যই থাকতে হবে। এবং আপনি এখন বলতে পারেন যে লেজুর ভিত্তি থাকবে কি থাকবে না, এটা নিয়ে ডিবেট হতে পারে। যে এখন মনে করেন একটা ছাত্র, সে ফিজিক্সের স্টুডেন্ট বা কেমিস্ট্রি স্টুডেন্ট, তার একটা রাজনৈতিক চিন্তা থাকবে না, এটা আপনি ভাবেন কী করে? আর তার রাজনৈতিক চিন্তা মনে করেন জাতীয়তাবাদী আদর্শের চিন্তা, অথবা সে বামপন্থী আদর্শের চিন্তা। সুতরাং সে বামপন্থী বা জাতীয়তাবাদী দলের সে আদলে কথা বলতে পারে, এটাকে কি আপনি লেজুর ভিত্তি বলবেন? সুতরাং অনেকে দেখলাম কথা বলছে যে ছাত্র রাজনীতির দরকার, কিন্তু লেজুর ভিত্তি করবে না। এটা নিয়ে একটা ডিবেট হতে পারে যে লেজুর ভিত্তিটা কাকে বলে। এটা একটা আপনি বিশেষণ দিয়ে দিলেন যে লেজুর ভিত্তির ছাত্র রাজনীতি। আপনি ইংল্যান্ডের ইউনিভার্সিটিগুলোতে যা দেখবেন, সেখানে একজন ছাত্র, সে কিন্তু হয় টরি পার্টি অথবা শ্রমিক দলের চিন্তা এবং চেতনায় থাকে, তার বক্তৃতায় বোঝা যায় সে কোন দলকে সাপোর্ট করছে, তাই না? এটাকে কি আপনি লেজুর ভিত্তি বলবেন? সুতরাং আপনারা যারা ছাত্র রাজনীতি বন্ধ না করে ছাত্র সংসদ নির্বাচনের কথা কন, সেই ছাত্র সংসদ নির্বাচন করতে হলে আমি বলছি যে এখন বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর যে আপনার সিট অ্যালটমেন্ট আছে, অর্থাৎ সেটি আবার নতুন করে করতে হবে, যে আমাদের কাছে খুবই কম সময় রয়েছে, রাজনৈতিক বিবেচনায়
হলে উঠতে দেওয়া এটা তো ঠিক না। আপনি মেধা ভিত্তিতে তাতে হলে উঠতে দেওয়া উচিত, রাজনৈতিক বিবেচনা না নেওয়া উচিত। রাজনীতি না করাটাই আমি মনে করি মূক ও বধিরতার একটা লক্ষণ ছাত্রদের। অবশ্যই তাকে রাজনৈতিক সচেতন হতে হবে। জি, আমি একটু ডক্টর এম সিদ্দিকুর রহমান খানের কাছে আসতে চাই। আসলে এই অস্থিরতা কাটার উপায় কি আপনার দৃষ্টিতে? দেখুন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ছাত্ররা দীর্ঘদিন ক্লাস এবং তার একাডেমিক কার্যক্রমের সাথে বিযুক্ত আছে, এবং যেহেতু তারা এই একাডেমিক কার্যক্রম থেকে বিযুক্ত আছে, সেই জন্য তারা নানা ধরনের একটু একটু ছোটোখাটো অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেইগুলোর সাথে তারা, তারুণ্যের তো একটা ধর্ম আছে, সেই তারুণ্যের ধর্মের সাথেও তারা কিছুটা মানে হচ্ছে। আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়গুলো সহ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি যথাযথভাবে একাডেমিক কার্যক্রম শুরু হয় এবং শিক্ষার্থীরা যদি ক্লাস এবং পরীক্ষাতে নিজেদেরকে নিয়োজিত করে, তাহলেই কিন্তু অনেক অস্থিরতা এমনিতেই কেটে যাবে। এবং সেই সাথে আমরা যেটা মনে করছি যে 24-এর যে ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহের পরিপ্রেক্ষিতে আমাদের যে শিক্ষাটা হয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে, আপনি গত 1-1.5 দশক ধরে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে প্রশাসন বলতে কিছু ছিল না, প্রশাসনের সাথে সাথে একটা প্যারালাল প্রশাসন তৈরি হয়েছিল, এবং সেইখানে হল প্রশাসনের সাথে সাথে যে ছায়া প্রশাসন, সেটা হল প্রশাসনের চেয়ে অনেক বেশি শক্তি সঞ্চয় করে ফেলেছিল। ফলে হলগুলোতে একটু আগে উনি যেটা বলেছেন যে যারা বৈধ শিক্ষার্থী তারা বৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে হলে অবস্থান করতে পারেনি, তাদেরকে অবস্থান করতে হলে কারো না কারো আনুগত্য স্বীকার করে তাদের আসতে হয়েছে। আমরা এখন মনে করি যে হলগুলোতে যদি অন্ততপক্ষে বৈধ শিক্ষার্থীদের যদি হয় এবং সেই বৈধ শিক্ষার্থী যদি থাকে, তাহলে রাজনৈতিক মাস্তানি মানে এগুলো করার কোনো সুযোগ থাকবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় কি সেই ব্যবস্থা নিচ্ছে এখন? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন দেখেন আমরা খুব একটা অস্থির সময় এবং একটা ইন্টারিম সময় অতিবাহিত করছি। আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো হল, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় সব জায়গায় যদি আমাদের প্রশাসনটি যদি পূর্ণাঙ্গ রূপ লাভ করে, তাহলে আমরা অতীতে যে তিক্ত অভিজ্ঞতা, আমাদের প্রভুজদেরকে হল ছেড়ে রাতে পালিয়ে যেতে হয়েছে, রাতে ছাত্রদের চাপে তাদের পদত্যাগ করতে হয়েছে, এই ধরনের পরিস্থিতি আমরা তৈরি করেছি। এইটা থেকে যদি শিক্ষা নেই, তাহলে যদি আমরা সকলেই এই যে এত মানুষের আত্মত্যাগ, সম্মান জানাই। আমি শেষ কথাটা বলতে চাচ্ছি যে এটা আমাদের এখন সময়ের দাবি, সকলকে এটা উপলব্ধি করতে হবে। শেষ করছি কিশোর নিবেদিত প্রজন্মে বাংলাদেশের আজকের আয়োজন। সঙ্গে থাকুন।